আজকে আপনাদেরকে আমি একটা হত্যার গল্প বলবো। বিষয়টা একটু খুলে বলি। সেটা হচ্ছে গিয়ে একটা দম্পতির দুটো শিশু জন্মগ্রহণ করছে। হ্যাঁ, দুটো যমজ বাচ্চা হয়েছে। তো কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে দম্পতি খুব কষ্ট পেয়েছে এই জন্যই যে ওদের সন্তান জন্মগ্রহণের পরপরই ওদের একটা সমস্যা দেখা দেয়। হ্যাঁ, যৌনাঙ্গ রিলেটেড একটা সমস্যা। ছোট দুটো ছেলের সন্তান। এখন ডাক্তার দেখানো হলো, ডাক্তাররা দেখে শুনে বললো যে ওদের একটা যে রোগটা হয়েছে এটা ঠিক হওয়া সম্ভব, তাদেরকে খতনা করতে হবে, অর্থাৎ যে অগ্রভাগের যে এক্সট্রা মাংসটা আছে, চামড়াটা আছে, সেটা ফেলে দিতে হবে। এটা একটা আলাদা প্রসেস আছে। হ্যাঁ, তো বাবা মা রাজি হলো, যেহেতু সন্তান মাত্র 8 মাস বয়স ছিল। তো ওদেরকে প্রথম শিশু, দুটো শিশুর একটা শিশুকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। কিন্তু ডাক্তার একটা ভুলের কারণে অঙ্গটা বার্ন হয়ে যায় ছেলে শিশুটার। বাচ্চা শিশু একটা, হ্যাঁ, 8 মাস বয়স, চিন্তা করে দেখেন অবস্থা। তো বাবা মার কতটা কষ্ট লাগছে। ডাক্তার বলল যে আমরা ভুল করে ফেলেছি, কিন্তু যে অবস্থা হয়েছে এটাকে কীভাবে রিকভার করে আমরা জানি না, আমরা আসলে পারি না, সম্ভব না আমাদের পক্ষে। তো এটা শোনার পর বাবা মা ভেঙে পড়েছেন যে আমার বাচ্চার ভবিষ্যৎ কী হবে। তো এই সুযোগটা নিয়ে লুফি নিয়েছে একটা ডাক্তার। এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে তারা খোঁজ পায় একজন মনোবিজ্ঞানীর, তার নাম হচ্ছে গিয়ে জন মানি। হ্যাঁ, তিনি হচ্ছে নাকি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানের ওপরে পিএইচডি করেছেন এবং সে নিজেকে আবার যৌনরোগ বিশেষজ্ঞ বলে দাবি করেন। তো এই কেসটা তার হাতে যায় এবং সে জিনিসটাকে লুফে নেয়। সে অলরেডি একটা স্টাডি করতেছিল, গোপনে একটা গবেষণা করছিল। তো যখন এই সাবজেক্টগুলো পায়, তার কাছে একটা রোগী না, তার কাছে একটা সাবজেক্ট ছিল। তো ওই বাবা মাকে সে ব্রেন ওয়াশ করে এবং বলে যে একটা শিশু, ছেলে মেয়ে, আপনি চাইলে, ও তো এখন ওর অঙ্গ সমস্যা হয়েছে, ওকে আপনি মেয়ে বানিয়ে ফেলেন। মা বাবা অবাক, কি বলতেছেন? মানে আমার ছেলে শিশু, মেয়ে হবে কেন? সে বলতেছে আপনারা ভুল জানেন, একটা শিশু কখনো মেয়ে বা ছেলে থাকে না, তারা বড় হতে হতে নাকি ছেলে বা মেয়ে হয়ে ওঠে। মানে যেগুলো কিনা আমরা রিসেন্টলি আমরা বইতে দেখতেছিলাম। এই যে মানে সিস্টেমটা, তো এটা তাদেরকে ব্রেন ওয়াশ করে এবং বলে যে এটা আসলেই নাকি সঠিক এবং অপারেশন করবে, তারপর ইত্যাদি বিষয়গুলো আছে, এর মাধ্যমে আপনার ছেলে পরিপূর্ণ একজন নারী হয়ে যাবে, পরিপূর্ণ নারী। সে বুঝতেও পারবে না সে যে মানে পুরুষ ছিল বা এরকম কোনো কিছু। এবং বাবা মাকে এমনভাবে ব্রেন ওয়াশ করে, আর যেহেতু তার ভারী ভারী ডিগ্রি আছে, বাবা মা বিশ্বাস করে ফেলে এবং আলটিমেটলি দুটো ছেলে সন্তানকেই ওনার কাছে দিয়ে দেন। এবং এই ডাক্তার, মেন্টালি সিক ডাক্তার, সে এই দুটো শিশুকে টেস্ট সাবজেক্ট হিসেবে গ্রহণ করেন, তাদেরকে কাটাছেঁড়া করেন, অপারেশন আমি কাটাছেঁড়া, হরমোন টেস্ট দেন, এটা এবং বিকৃত কিছু কাজ করে তাকে নিয়ে। এই বইটা পড়লেই বুঝতে হবে, আমি হয়তো বলবো না কথাগুলো। বিকৃত বেশ কিছু কাজ করান তাদেরকে নিয়ে। চিন্তা করে দেখেন অবস্থা কি জঘন্য হতে পারে। তো আলটিমেটলি কি হয়, মাঝখানের গল্পগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। একটা সময় গিয়ে মানে তাদের উপর এতটা টর্চার চলে, তারা তো অ্যাকচুয়ালি ছেলে, এবং তাদেরকে জোর করে মেয়েদের চাদর পরানো হচ্ছে। এটা তো সম্ভব হয় না, ছেলে ছেলেই থাকবে, পুরুষ পুরুষই থাকবে, তাই না? এবং আলটিমেটলি তারা বড় হতে থাকে, তাদের বয়স 25 হয় এবং একজন সুইসাইড করে, দ্বিতীয়জন সেও সুইসাইড করে মারা যায়, কারণ তারা সহ্য করতে পারছিল না, চাপ নিতে পারছিল না। এবং বাবা মা শেষ বেলায় গিয়ে বাবা মা স্বীকার করে তাদের ভুলের কথা, তারা ক্ষমা চায় সন্তানের কাছে। হ্যাঁ, মানে কতটা করুণ একটা ঘটনা। এবং এই ঘটনায় বেসিক্যালি উৎপত্তি দিয়েছিল এই যে ট্রান্সজেন্ডার যে ইস্যুটা আছে না, যেটা বাংলাদেশে ছড়ানোর চেষ্টা করা হয়েছিল, যেটা পাকিস্তানেও দেওয়ার চেষ্টা হয়েছিল, পরবর্তীতে পাকিস্তান এটাকে উইথড্র করে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই ডাক্তার কী করেছে জানেন? সে কিন্তু ওগুলো আর বলে নাই যে তারা আত্মহত্যা করছে বা কী হয়েছে না হয়েছে। সে জাস্ট 4 থেকে 5 বছরের একটা ট্রায়াল করেছে এবং এটার উপর একটা বই লিখছে। বইয়ের দামাচাপা মিথ্যা কথা ইচ্ছে মতো ছড়িয়ে দিয়েছে এবং সে বলেছে সে সাকসেসফুল একজন পুরুষকে নারীতে রূপান্তর করতে। এবং সে একটা থিওরি বের করলো এবং এটা মিডিয়া তো বুঝেনি, এটা পাবলিশ করলো এবং মিডিয়া এগুলোকে হাইপ তুললো, পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গেল। এবং সেখান থেকে এই ট্রান্সজেন্ডার যে বিষয়টা আছে সেটা এস্টাবলিশড হয়ে গেল। এখন মূল বিষয়টা বলি, এবার বই নিয়ে কথা বলি। এই যে ঘটনাটা, যেটা সত্য ঘটনাটা, এরা যেটা ঘটলো, এটা আমি আরও 2-1টা বই পড়েছি অলরেডি ট্রান্সজেন্ডার নিয়ে, এবং সেখানেও এটাই ছিল, একই ঘটনা ছিল। এবং এর থেকে এই বইটা যেভাবে দেওয়া আছে তার থেকে আরও বিস্তারিত এবং সাল সহ বিভিন্ন কিছু ডাটা সহ দেওয়া আছে। কিন্তু আমি যখন এটা পড়তেছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমি নতুন করে পড়তেছি, মানে আমি অন্য বইতে যে পড়েছি আমার মেমোরিতে ছিল না। এখানে গল্পের ছলে, মানে একটা ক্লাসরুম, আরিফ আজাদের যে গল্পগুলো আমরা পড়ি না, গল্পের ছলে নাস্তিকদের পতন করা হচ্ছে, ঠিক এরকম যে একটা গল্পের ছলে ক্লাসরুম, একজন ভার্সিটি টিচার আছেন, অপোজিটে একজন ছাত্র আছে, সো ক্লাসরুমের ভিতরে কথা হচ্ছে। তো এরকম একটা স্টাইল যেটা আছে গল্পের একটা আঙ্গিকে নিয়ে আসছে এবং এত সুন্দর করে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে যে আমি যখন একদিন পড়লাম, পরে এই যে পুরো ঘটনা যেটা হয়েছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে, যে ঘটনাটা ঘটেছিল, যে কালো অধ্যায়টা, এটা আমার মুখস্থ করতে হয়নি, অটোমেটিক আমার মাথায়
মাথার ভিতরে চলে আসছে। দেখেন আমার সালটাও মনে আছে যে 50 বছর আগে, চিন্তা করে দেখেন। তো এই বিষয়টা অটোমেটিক আমার ব্রেনে যেন কেউ প্রবেশ করিয়ে দিয়েছে। এই ফিল্ডে যখন আসলো তখন আমি মনে মনে এটা ফিল করতে পারলাম যে হ্যাঁ, বইটাতে রাইটার আবিদ ইকবাল ওনার নাম, উনি যেটা হয়তো চেষ্টা করেছেন সেটা সাকসেসফুল হয়েছে। কেননা আমি একবার পড়েছি, একবার পড়ার মাধ্যমেই আমার মাথায় এই তথ্যটা সুন্দর করে গেঁথে গেছে, এই ইতিহাসটা, এই বিকৃত ইতিহাসটা গেঁথে গেছে আমার মাথার ভেতরে, যেটা কিনা অন্য বই পড়ে আমার হয়নি। তো এটাকে একটা সাকসেস বলা যেতে পারে। তো বইটা এই বিষয়টা আমার ভালো লেগেছে। মোটামুটি সবকিছুই গল্পের আকারে দেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন এটা ছিল প্রথম গল্প হচ্ছে গিয়ে জোড়া খুন, এর পরের গল্পটা আছে হচ্ছে গিয়ে ফন্দি। ফন্দিটা বেসিক্যালি কি আমি আপনাকে বুঝিয়ে বলি। এই যে ঘটনা ঘটে গেল এই হত্যাকাণ্ডের, মানে এটা সুইসাইড বাট এক প্রকার হত্যাকাণ্ড, তাই না? তো এখন বাবা মা কেন এই যে 25 বছর ধরে যে এই কাজটা হয়েছে, বাবা মা কেন ওই ডাক্তারকে থামালেন না, বা কেন সে নিয়ে আসলেন না, যে যখন দেখতেছেন যে আমার সন্তান আসলে ক্ষতি হচ্ছে, কেন এটা করলেন না? এটার একটা কারণ আছে। এই বিষয়টা, এই ফন্দি যেটা আছে, বাবা মাকে কিভাবে ব্রেন ওয়াশ করছে, এই বিষয়টা এখানে সুন্দর করে তুলে নিয়ে আসা হয়েছে। এবং বাবা মাকে পরামর্শ দেওয়া হচ্ছে ভুলের সাথে বসবাস না করার জন্য, জাগতিক জ্ঞানের ভেলকি দেখে টোলে না যাওয়ার জন্য। মানে ওই যে পিএইচডি ডাক্তার যে আছে না, ওনার জাগতিক যে জ্ঞানের ভান্ডারগুলো, ডিগ্রিগুলো, ওটা দেখেই যেন আমরা টোলে না যাই আমরা বাবা মা, যে ওনার এতগুলো ডিগ্রি আছে তাহলে মানে উনি বলছে তাহলে মানে সঠিকই বলছে না, এরকম না বিষয়টা। আবার হচ্ছে কি, সঠিক মাপকাঠি ছেড়ে দিয়ে দোলা চলে হাবুডুবু খাবেন না। মানে আপনি দেখতেছেন, আপনার যদি মনের মধ্যে সন্দেহ থাকে আসলে এটা ঠিক নাকি ঠিক না, এই যে দোলাচলটা না, এই দোলাচলে যাওয়া যাবে না। আপনি এক্স্যাক্টলি জানেন কোনটা সঠিক, তখনই আগানো। তো বাবা মার জন্য এখানে এক প্রকার নসিহা আছে। আচ্ছা, এরপর যেটা আছে ছাড় নাই, এটা হচ্ছে আরেকটা। এই জায়গাটা আরো সুন্দর করে, মানে প্রত্যেকটাই এই যেমন ছাড় নাই, এখানেও দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি তার মেয়ে, তার সন্তানকে সে স্কুলে দিয়েছে, স্কুল থেকে এসে সন্তান বলতেছে বাবা আমাকে তো মুভি দেখানো হয়েছে স্কুলে, এটা দেখানো হয়েছে। বাবা চিন্তায় আছে কি দেখানো হলো, মেয়ে বললো এগুলো বলে শিখাচ্ছে। তো এই যে ফন্দি, ট্রান্সজেন্ডার যারা আছে দেখেন, আপনি হয়তো বয়কট করছেন, এটা করতেছেন, তারা না একটা পর একটা রাস্তা খুঁজে বের করতেছে কিভাবে আপনাদের সন্তানকে গ্রাস করা যায়। তারা স্কুলে প্রবেশ করছে বিভিন্ন উসিলায়, পাঠ্যপুস্তক বন্ধ করে দিচ্ছেন, সমস্যা নেই, অন্য কোনো থার্ড অ্যাঙ্গেল থেকে, ফোর্থ অ্যাঙ্গেল থেকে তারা আসার চেষ্টা করবে। এই বিষয়খানে এই ফন্দি যে বিষয়টা আছে, মানে সুন্দর করে গল্পের আঙ্গিকে নিয়ে আসছে কিভাবে তারা ফন্দিগুলো পারতেছে আপনার সন্তানকে গ্রাস করতে পারে স্কুলে, এখানে সেখানে বিভিন্নভাবে। তো এই বিষয়টাও ক্লিয়ার করা হয়েছে। তারপর একটা হচ্ছে হিজড়া নিয়ে 90 পৃষ্ঠাতে। তো হিজড়া যে বিষয়টা আছে, এটা যতটুকু পরিষ্কার করা দরকার ছিল ক্লিয়ার, এটা গল্পের ছলে এবং উদাহরণ দিয়ে, মনে একটা উদাহরণ দেওয়ার কারণে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। তো এখানে উদাহরণও দেওয়া হয়েছে। তো উদাহরণটা দেওয়ার মাধ্যমে বিষয়টা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে ভেসে ওঠে। আমার কাছে যেটা মনে হয়, যারা হচ্ছে ছোটোখাটো খুব কম অভ্যাস আছে তারাও যদি বইটা পড়ে, মানে যারা হচ্ছে খুব বেশি মানে নাম্বার, তারপর নাম, ক্যালকুলেশন ইত্যাদি মাথায় রাখতে পারে না, খুব সিম্পলভাবে কিছু চান, যারা সিম্পলভাবে বিষয়টা বুঝতে চান, তাদের জন্য এটা খুব ভালো হবে। তো যাই হোক, ওই হিজড়ার যে টপিকটা আছে, উদাহরণটা খুব সুন্দর হয়েছে, ছোটোখাটোর ভিতরে বোঝানোর চেষ্টা হয়েছে। তবে একটা বিষয় আমার কাছে যেটা ল্যাকিংস মনে হয়েছে, হিজড়া ওই জায়গায় যদি আরেকটু সম্প্রসারণ করা যেত, যদি কোনো ক্যারেক্টার দিয়ে কোনো হিজড়ার সাথে কথা বলানো যেত, হ্যাঁ, এবং সেখানে ইতিহাসের কিছু বিষয় নিয়ে আসা যেত। যেমন ট্রান্সজেন্ডাররা আরেকটা ফাঁদ পাতে, সেটা হচ্ছে গিয়ে তারা হিজড়াকে একটা আমব্রেলা হিসেবে তুলে ধরার চেষ্টা করে এবং তারা বলে যে বাদশাহ আকবরের সময় বা এই সময় সেই সময় অঙ্গ কর্তন করে হিজড়া বানানো হতো বা পোশাক পরে হিজড়া হতো, হ্যাঁ, এরকম একটা জাস্ট টার্ম চেঞ্জ করার চেষ্টা করে। কিন্তু অ্যাকচুয়ালি যে অঙ্গ হানি করার মাধ্যমে কিন্তু হিজড়া হয় না, হয় নপুংস, অথবা পোশাক পরার মাধ্যমে কিন্তু হিজড়া হয় না, জাস্ট হিজড়ার মতো, হিজড়া যারা আছে সেই গোষ্ঠীর মতো আচরণ করার কারণে কেউ হিজড়া হয়ে যায় না। হ্যাঁ, তো এই যে দু একটা যে বিষয় আছে, এটুকু যদি হিজড়ার যে চ্যাপ্টারটা আছে সেখানে দেওয়া হইতো তাহলে মনে হয় বেশ ভালো হতো বিষয়টা। তবে হিজড়ার যে চ্যাপ্টারটা আছে অলরেডি নাইস, সাধারণভাবে বোঝার জন্য ঠিক আছে, বাট ওইটুকু দিলে আমি পার্সোনালি মনে করি আরেকটু মনে হয় বেটার হতে পারতো। এরপর আছে মিডিয়া। ভাই খুবই অবাক লাগে, মিডিয়া নাচ, যেখানে ভিউ দেখবে, যেখানে ট্রাফিক দেখবে, সেখানে ওরা ছুটবে। হ্যাঁ, কোনটা সঠিক কোনটা সঠিক না, কোনটা প্রচার করা উচিত কোনটা উচিত না, তারা সেদিকে দেখবে না। তো মিডিয়া জিনিসটা খুবই অদ্ভুত, এবং এই চ্যাপ্টারটা পড়ার পর আপনার কাছে আরো খারাপ লাগবে, মানে মনের ভিতরে কষ্ট লাগবে, ভাই মানে হচ্ছেটা কি, যেটা করা উচিত সেটা কর, সেটা না করে যেটা করা উচিত না সেটার পিছনে পড়ে আছি। তো যাই হোক, নাচে মিডিয়া নাচ, তারপর লাস্টে একটা আছে মাতাল হাওয়া। তো সব মিলে মোটামুটি ভালোই করেছে। এরপর হচ্ছে কিভাবে একটা সলিউশনে আসা যায়। হ্যাঁ, একটা স্কুল খুলে আমরা হয়তো তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, শিক্ষা দান করতে পারি, এরকম একটা বিষয় কিভাবে কি করা যেতে পারে। তাছাড়া মিডিয়া যে বিষয়টা আছে, আমরা কিভাবে
কীভাবে মিডিয়া থেকে সেফ হতে পারি। তারপর হচ্ছে আরেকটা গল্প হচ্ছে, সেটাও বেশ ভালো লেগেছে, যে ট্র্যাপ। হ্যাঁ, এই যে যেসব মেয়েরা চায় যে স্বাধীন হতে, বা যেসব মেয়েরা আছে র্যান্ডমলি ফেসবুকে পোস্ট দেয় যে আমার ভালো লাগতেছে না, অসহায় লাগতেছে, ইসে আমি যদি ছেলে হতে পারতাম হয়তো আমি এই কাজ করতে পারতাম, আমি হয়তো আমার মার হেল্প করতে পারতাম। এই যে এরকম যারা পোস্ট করতেছে তাদের জন্য যে কত বড় ফাঁদ আছে, হ্যাঁ, ফেক আইডি থেকে। এবং এই ফাঁদটা মনে হতে পারে খুব ক্ষুদ্র ফাঁদ, কিন্তু এই ফাঁদটা ঠিক লিঙ্ক করে করে হয়তো আপনার অফিসের বস অথবা হতে পারে আপনার স্কুলের প্রিন্সিপাল বা কোনো টিচারের সাথে লিঙ্ক আপ হয়ে গেছে, এবং তারা যে সরাসরি ট্রান্সজেন্ডার ইস্যুর সাথে লিঙ্ক আছে আপনি হয়তো বুঝতে পারবেন না, এবং আপনি অলরেডি একটা ফাঁদে পড়ে যাচ্ছেন কথা বলতে বলতে কারোর সাথে। এবং শেষ পর্যায়ে গিয়ে আপনি যদি তাদের মতো না শুনতে চান, আপনাকে লাইফ থ্রেট বা কোনো ক্ষতির থ্রেট দিতে পারে, এরকমও যে ঘটনা ঘটতে পারে, এটা ওই লাস্টের দিকে যদি না পড়তাম তাহলে হয়তো বুঝতে পারতাম না। তো এটা আমার কাছে একটু নতুন ছিল এই পার্টটা, এবং একটু ফ্যাসিনেটিং ছিল বিষয়টা। তো যাই হোক, প্রত্যেকটা যে চ্যাপ্টারগুলো আছে, হ্যাঁ, সুন্দর করে গল্পের আকারে বোঝানো হয়েছে। তো একটা ঘটনা হচ্ছে এবং ঘটনার প্রেক্ষিতে সুন্দর করে বোঝানো হচ্ছে। তো বেসিক্যালি যারা সিম্পলি গল্প পছন্দ করেন, গল্পের ছলে শিখতে চান, যারা এমনিতে একটু পাঠ্যপুস্তক বই টাইপের যে বইগুলো আছে ওগুলো মাথায় সহজে ক্যাচ করে না, খুব একটা ভালো লাগে না, তাদের জন্য এটা বেশ ভালো হবে। ইভেন আপনারা চাইলে কি করতে পারেন, যেহেতু গল্প আকারে দেওয়া আছে, আপনি হয়তো বাসায় পড়ে শোনালেন আপনার বাবা মাকে, তারা যেন সচেতন হতে পারে অ্যাটলিস্ট, বা আপনি অন্য কাউকেও পড়ে শোনাতে পারেন। এই হচ্ছে বিষয়। তো পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। যারা একটু সহজ কিছু চান, ছোট্টখাটো একটা বই আপনারা হাতে দিতে পারেন, মানুষকে সতর্ক করতে পারেন। অ্যাটলিস্ট আমার কাছে যেটা মনে হয়েছে, মানুষকে সতর্ক করার জন্য হলেও হয়তো বইটা হাদিয়া দেওয়াই যেতে পারে। তো যাই হোক, আবিদ ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে এটা লেখার জন্য। অনেকেই আছেন যারা কিনা একাডেমিক আকারে লিখতেছেন, বাট গল্প আকারে তিনি অনেক গুছিয়ে লিখছেন। সত্যন প্রকাশনকেও ধন্যবাদ। বাই দ্য ওয়ে, মনে মনে প্রধানমন্ত্রী নামটা কিন্তু অনেক ক্যাচি নাম, হ্যাঁ, বাট ভেতরে মনে মনে প্রধানমন্ত্রী, সরাসরি ওরকম যদি কোনো একটা গল্প আশা করেন না, ওইরকম গল্প হয়তো পাবেন না, বাট এই বইটার সাথে জাস্টিফাই করলে হ্যাঁ নামটা ভালো আছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ, যারা যারা বইটা অলরেডি পড়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং এরকম যে ফিতনাগুলো আছে সেখান থেকে সুরক্ষিত রাখুন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, পরিবারকে এবং আমাদের দেশকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।